আসলে জেট ফুয়েল প্রাইস যেটা আমি বলবো যে একটা এয়ারলাইন্সের টিকে থাকার জন্য এটা একটা বিশাল একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে। দেখেন যে গতকালকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন যেটা জেট ফুয়েল প্রাইসটা নির্ধারণ করেছে যে 202 টাকা, সেটা অ্যাট এ টাইম 80% ইনক্রিজ করেছে। বাট বাস্তবে হচ্ছে গত 16 দিনের ব্যবধানে এটা ইনক্রিজ হয়েছে প্রায় নিয়ারলি 115%, প্রায় 115% ইনক্রিজ করেছে। আপনি দেখেন ইটস এ কম্পিটিটিভ মার্কেট। এখন বাংলাদেশি ক্যারিয়ার হিসেবে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমান যেই সব ডেস্টিনেশনগুলোতে ফ্লাইট অপারেট করে, সেই ডেস্টিনেশনগুলোতে আসলে সেই এয়ারপোর্টগুলোতে আসলে জেট ফুয়েলের প্রাইসটা কী, কিংবা আদার্স ক্যারিয়ারগুলো যারা কম্পিটিটিভ ফেয়ার দিচ্ছে, যারা আমার কম্পিটিশনে আছে, তাদের আসলে যে মানে যেই কান্ট্রিগুলো থেকে আসলে ফেয়ারগুলো জেট ফুয়েলটা আসলে নিচ্ছে, সেখানকার আসলে প্রাইসটা কী আছে। যুদ্ধ পরিস্থিতির কারণে সারা ওয়ার্ল্ডে যেমন একটা অস্থিরতার মধ্যে কাজ করছে, বাস্তবতার মধ্যে হচ্ছে আমাকে এভিয়েশন ইন্ডাস্ট্রিতে যদি টিকে থাকতে হয়, ডেফিনেটলি কম্পিটিটিভ যেসব এয়ারলাইন্সগুলো, কম্পিটিশনের যেসব এয়ারলাইন্সগুলো আছে, তাদের যে কস্টিংটা আছে সেটাকে মাথায় রেখে আসলে আমাদের যে কোনো চার্জগুলোকে নির্ধারণ করতে হবে। ওপেন স্কাইতে দেখেন, ওপেন কম্পিটিশনে পরেও মধ্যপ্রাচ্য ভিত্তিক যেসব ডেস্টিনেশনগুলো আছে, লাইক জেদ্দা, রিয়াদ, মাস্কাট, দোহা, আবুধাবি, শারজা, প্রত্যেকটা ডেস্টিনেশনে জেট ফুয়েল প্রাইস হচ্ছে $0.60, নিয়ারলি $0.60 অথবা বিলো $0.60। এমনকি সিঙ্গাপুরেও সেখানে $0.58। তো সব কিছু মিলে আমি বলবো যে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যেও এই ডেস্টিনেশনগুলো থেকে বাংলাদেশে যেটা $1.32 পার লিটার জেট ফুয়েল প্রাইস নির্ধারণ করা হয়েছে। তা শুধুমাত্র অ্যাট এ টাইম যেমন 80% ইনক্রিজ করেছে, আমি বলেছি যে গত 16 দিনে সেটা 115% মতো ইনক্রিজ করা হয়েছে। তো এইটা আসলে ডিরেক্ট প্রভাবটা আসলে যেমন এয়ারলাইন্সের উপর পড়ছে, অ্যাজ ওয়েল এজ এটা প্যাসেঞ্জারের উপরে পড়ছে। আপনি আজকে একটা সিদ্ধান্ত নেওয়ার পরে এফেক্টিভ ফ্রম মিডনাইট একটা এয়ারলাইন্স কি আসলে অ্যাডভান্স টিকিট যেগুলো সেল হয় সেখানে কি আসলে ইম্পোজ করার কোনো সুযোগ থাকে কি না। তো বাস্তবতা হচ্ছে যে আমাদেরকে যেহেতু অ্যাডভান্স টিকিটগুলো যেগুলো সেল হয়েছে সেখানে আমাদেরকে সেই পূর্বের ফেয়ারে আমাকে যেমন নিতে হচ্ছে, আর বর্তমান অবস্থায় যে আজকে থেকে যে টিকিটগুলো সেল হবে সেখানে কিছু অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকবে, সেটা ভাড়া আসলে বলা যাবে না। এটা ফুয়েল সারচার্জ হিসাবে আমাদেরকে কিছু কিছু জায়গায় আমাকে ইম্পোজ করতে হয়েছে। আপনার ঢাকা থেকে কক্সবাজার, সিলেট, চিটাগাং এবং সৈয়দপুর যে ইন এডিশন ফুয়েল সারচার্জ হিসেবে আমাকে $1200 আসলে ইন এডিশন যোগ করতে হয়েছে। সাথে সাথে জসের এবং রাজশাহীতে আমাদেরকে $1000 যোগ করতে হয়েছে। এটা কিন্তু ডিরেক্ট একটা প্যাসেঞ্জারের উপর প্রভাব পড়ছে। আপনার ডোমেস্টিকে যেসব রুটগুলোতে অপারেট করে যেসব এয়ারলাইন্স 100% বাংলাদেশি ক্যারিয়ার কিন্তু এখানে অপারেট হয়। 100% বাংলাদেশি ক্যারিয়ার অলমোস্ট 95% দেশীয় প্যাসেঞ্জারদেরকেই কিন্তু ডোমেস্টিক সার্ভিসটা দিয়ে থাকে। সেখানেই আপনার যে ফুয়েল প্রাইসটা নির্ধারণ করা হয় সেটা শুল্ক মূসকযুক্ত। বর্তমানে 3টা প্রাইভেট এয়ারলাইন্স কাজ করছে, সেটা হচ্ছে ইউএস বাংলা, এয়ার এস্ট্রা এবং নভো এয়ার। তাদেরকে টিকিয়ে রাখার জন্য সরকারের যদি কোনো জায়গা থেকে সাবসিডাইজড করার সুযোগ থাকে, কোনোভাবে সাবসিডি দিয়ে এয়ারলাইন সেক্টরকে বাঁচিয়ে রাখতে পারে, আমি বলবো যে সেই চেষ্টাটাও সরকারের করা উচিত। কারণ এই ইন্ডাস্ট্রিতে আজকে যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে মার্কেট শেয়ার আছে, সেই মার্কেট শেয়ারে 80% হচ্ছে ফরেন ক্যারিয়ারের কাছে, আর বাকি 20% হচ্ছে বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলা ক্যারি করছে। আজকের এই সিদ্ধান্তের কারণে যদি আমাদেরকে মার্কেট শেয়ারটাকে হারাইতে হয়, মার্কেটের থেকে যাবে, কিন্তু মার্কেট শেয়ারটা চলে যাবে ফরেন ক্যারিয়ারের কাছে। দিন শেষে আমাদের যে জিডিপির যে একটা কন্ট্রিবিউশন আছে 3%, সেই কন্ট্রিবিউশনটাও কিন্তু ডে বাই ডে কমে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেটা কিন্তু টোটাল ইকোনমির উপর একটা প্রভাব পড়ার একটা সম্ভাবনা আছে। আমরা চাই সরকার আজকের যে সিদ্ধান্তটা আছে এই সিদ্ধান্তটা পুনর্বিবেচনা নিয়ে এই ইন্ডাস্ট্রিটাকে যেন বাঁচিয়ে রাখে, সেই প্রত্যাশাই করছি। এমনি আমাদের এভিয়েশন এবং তার আনুষঙ্গিক যে মার্কেটটা আমরা একটা ভালো অবস্থানে নাই। তো সেই জায়গায় আমাদের যেহেতু বারবার আমরা বলতেছি আমাদের মার্কেট শেয়ার, ইন্টারন্যাশনাল মার্কেট শেয়ার বাড়ানো উচিত, আমাদের আরও বেশি এয়ারক্রাফট আসা উচিত। আমরা মার্কেট শেয়ার যদি বেশি পাই, আমরা ফরেন কারেন্সি যে থ্রু এভিয়েশন যে চলে যাচ্ছে এটা রিটেন করতে পারবো। কারণ আপনি দেখেন যে এমিরেতের মতন একটা দেশ, তার কত নিজস্ব প্যাসেঞ্জার কতজন, কিন্তু সে সারা বিশ্বের মার্কেটটাকে দখল করে রাখছে বিকজ অফ তার নেভিগেশন চার্জেস, তার ফুয়েল চার্জেস এগুলো অনেক কম, সেই জন্য সে পারতেছে। তো একটা জায়গায় সে তো সাবসিডি করে, কিন্তু অনেক জায়গা থেকে সে অনেক বেশি টাকা তার দেশকে দিচ্ছে।
সেই জায়গাটায় চিন্তা করে আমরা এই 50 বছরে দেখলাম না এভিয়েশন নিয়ে কোনো চিন্তা ভাবনা আছে যে এভিয়েশন দিয়েও আপনি কিন্তু একটা দেশের অর্থনীতিতে অনেক অগ্রগতি করতে পারেন, সেটা আমি দেখলাম না। আমরা নিজস্ব প্যাসেঞ্জার তাও অন্যের এয়ারক্রাফটে তুলে দিচ্ছি। এতে হবে কি, আপনি একটা বিদেশ যার সাথে আমি কম্পিট করতেছি, সেই ডাইরেক্ট ফ্লাইট মনে করেন যে সৌদি এয়ারলাইন্স বা এমিরাত বা অন্যান্য যারা অনেক তেলে সাশ্রয় হবে, তার প্রফিট মার্জিনটা অনেক বাড়বে বাংলাদেশের মার্কেটের কারণে, সে অনেক বেশি ফেসিলিটেট করবে একজন প্যাসেঞ্জারকে, অনেক বেশি প্রলুব্ধ করবে, খাবার ভালো দেবে, আমার প্যাসেঞ্জার ওইখানে চলে যাবে। আমরা আগেই বলছি আমাদের প্যাসেঞ্জার কিন্তু প্রাইস সেন্সিটিভ, আমাদের মূল মার্কেট হচ্ছে লেবার মার্কেট। সে 2 টাকা যদি কম পায় সেখানে দৌড়াবে। সে একটা ভালো খাবার না খেলে রুটি খায়, চিড়া খায়, তাও ভালো খাবার খায় না পয়সা বাঁচানোর জন্য। তো ওই লোকগুলোকে আপনি প্যানালাইজ করতেছেন, তাদেরকে বাধ্য করতেছে বেশি দাম দেওয়ার জন্য। অথচ আমরা বারবার বলতেছি প্রবাসী ভাইদের জন্য আমরা এটা করব সেটা করব, কিন্তু আমরা এটা করি নাই। তার কাছে যদি আজকে যদি 5,000 টাকা বা 10,000 টাকা ভাড়া বেড়ে যায়, তার জন্য অনেক বেশি এটা চ্যালেঞ্জিং। এবং এই যে বললাম ওই ভাড়াটা কিন্তু আমি বাড়ালাম, অন্য এয়ারলাইন্সও বাড়াবে, কিন্তু সে অনেক বেশি সুযোগ দেবে, তখন বলবে যে আমি সুযোগ বেশি পাইছি, আমার রাজার মতো ট্রিট করে আমি ওইটাতে যাবো, এটাতে যাবো না। তো আমি বাংলাদেশের এয়ারলাইন্সগুলো প্যাসেঞ্জার হারাতে পারে, এই আর কি ব্যাপারটা। এইভাবে আমি ইনডাইরেক্টলি আমরা কিন্তু অনেক বেশি লুজ করবো।